আশা করি সবাই খুব ভালো আছো। আজকে আমরা স্টার্ট করব নিউটনের দ্বিতীয় গতিসূত্র। প্রথম গতিসূত্র আমরা আলোচনা করেছি, সেখানে আমরা প্রথম গতিসূত্র এবং ভরবেগ নিয়ে আলোচনা করেছি। তোমরা নিশ্চয়ই সেই ক্লাসটা দেখেছো। দ্বিতীয় গতিসূত্রে কি বলা হচ্ছে, এখানে বলের পরিমাপ, বল নিয়ে আলোচনা করা হবে। বলছে যে কোনো একটা বস্তুর ভরবেগের যে পরিবর্তন আমরা করব, ভরবেগের পরিবর্তন যেটা আমরা করি তার জন্য বল প্রয়োগ করতে হয়। বলছে যে কোনো বস্তুর ভরবেগ পরিবর্তনের হার বস্তুটার উপর প্রযুক্ত বলের সমানুপাতিক, এবং বল যেদিকে প্রযুক্ত হবে বস্তুর ভরবেগের পরিবর্তনও সেই দিকেই হবে। জিনিসটাকে আগে ভালো করে বোঝা যাক উদাহরণের মাধ্যমে। ধরো একটা গাড়ি আছে, এই গাড়িটার ভর বললাম 500 কেজি, আর এটার গতিবেগ এই মুহূর্তে আমি বলে দিচ্ছি যে 10 মিটার পার সেকেন্ড। তাহলে এর ভরবেগ কত? তাহলে এর ভরবেগ হচ্ছে 500 ইন্টু 10 করলে 5000 কেজি মিটার পার সেকেন্ড। এবার একে তুমি যদি এখানে থামাতে চাও, থামালে দেওয়াল তুলে থামিয়ে দিলে অথবা উল্টো দিকটা কোনো ফোর্স দিলে, এখান থেকে নিশ্চয়ই আমায় ফোর্স দিতে হবে, বাধা তো দিতে হবে। একটা গাড়ি চলছে, তাকে তো বাধা দিতে হবে, থামাতে হবে। তো একে যদি থামাতে যাও, থামাচ্ছ মানে কি করছো? এর ভরবেগ প্রথমে আছে, সেটাকে জিরো করছো। তাহলে ভরবেগের পরিবর্তন, থামালে ভরবেগের পরিবর্তন, গাড়িটিকে থামালে ভরবেগ পরিবর্তন কত হবে? সেটা ছিল 5000 আর থামিয়ে দিচ্ছ মানে এখানে যখন গেছে গাড়িটা, বলছি কেমন হয়েছে, গাড়িটা হয়ে গেছে, এর ভেলোসিটি হয়ে গেছে 0, যেটা প্রথমে ছিল 10 মিটার পার সেকেন্ড। গাড়ির মাস বা ভর কিন্তু আছে 5000 কেজি। তাহলে পরের বারের ভরবেগ, এটা প্রথমবারের ভরবেগ P1, এটা পরের বারের ভরবেগ P2, এটা কিন্তু এখন 0। ভর আছে কিন্তু বেগ নেই, তাহলে ভরবেগ 0। তাহলে ভরবেগের পরিবর্তন করতে পেরেছি। ভরবেগ ছিল, ভরবেগ নেই, তো ভরবেগ যে পাল্টালে ছিল থেকে নেই করে দিচ্ছ, তার জন্য কি করতে হয়েছে? উল্টো দিক দিয়ে আমাকে ফোর্স বা বল দিতে হয়েছে, বল প্রয়োগ করতে হয়েছে উল্টো দিকে, তবে আমি ভরবেগের পরিবর্তন করতে পেরেছি। পরিবর্তনটা কত? সেটা হবে অন্তিম মাইনাস প্রাথমিক। সবসময় পরিবর্তন মানে অন্তিম মাইনাস প্রাথমিক। তাহলে করলে 0 মাইনাস 5000 করলে চলে আসছে 5000 কেজি মিটার পার সেকেন্ড। এতটা ভরবেগের পরিবর্তন। যদি আর একটা গাড়ি ধরা যায়, তবে আমি কম্পেয়ার করতে পারবো। আর একটা যদি গাড়ি নেওয়া যায় যার ভর বলছি আরো বেশি, ধরে নাও যার ভর বললাম 2000 কেজি, আর সেটাও ধরে নাও যে 10 মিটার পার সেকেন্ড বেগে যাচ্ছে, তাহলে তার ক্ষেত্রে P1 হবে 20000, আর P2 তাকেও আমি থামিয়ে দিয়েছি 0। তাহলে ভরবেগের পরিবর্তন তার বেলায় ভরবেগের পরিবর্তন হবে এটা মাইনাস 20000 কেজি মিটার পার সেকেন্ড। এটার মানে কি বোঝাচ্ছে? যে এখানে বল প্রয়োগ করতে 2 নম্বর কেসে আর 1 নম্বর কেসে, প্রথমবারে বল প্রয়োগ করে আমি কি করেছি? 5000 থেকে ভরবেগটাকে শূন্য করেছি। তাহলে তুমি একজনের ভরবেগ 5000 আছে, তাকে যদি শূন্যে নামাতে যাও, আর একজনের 20000 আছে, তাকে যদি শূন্যে নামাতে যাও, তা কোনটায় বল বেশি লাগবে? নিশ্চয়ই এখানে তুমি বেশি পরিবর্তন করছো, তাই বেশি বল প্রয়োগ করতে হবে। এখানে তুমি কম পরিবর্তন করছো, তাই কম বল প্রয়োগ করতে হবে। তাহলে সেটাই কথায় বলা আছে, কোনো বস্তুর ভরবেগ পরিবর্তনের হার, এটা একই সময় করা হয়েছে, আমি ধরেছি, আমি সূত্রটা আবার বানাবো। কোনো বস্তুর, যে কোনো বস্তুর ভরবেগ পরিবর্তনের হারটা একক সময়ে যে পরিবর্তন করছি আমরা, সেটা প্রযুক্ত বলের সমানুপাতিক। ভরবেগ তুমি যদি বেশি চেঞ্জ করতে যাও, তাহলে তোমায় বেশি বল প্রয়োগ করতে হবে, আর কম পরিবর্তন করতে চাও তাহলে কম বল প্রয়োগ করতে হবে। তার মানে কি সমানুপাতিকতা হচ্ছে না, বেশি হলে বেশি, কম হলে কম। তাহলে এখান থেকে বলা হচ্ছে যে কোনো বস্তুর ভরবেগ পরিবর্তনের হার বস্তুর ওপর প্রযুক্ত বলের সমানুপাতিক। আর এবারে এবং দিয়ে যে কথাটা বলা আছে, কোন দিকে বলটা প্রয়োগ করছি। ভরবেগের পরিবর্তন কি বেরিয়েছে? ঋণাত্মক।
ভরবেগের পরিবর্তন বেরিয়েছে ঋণাত্মক, এখানেও ভরবেগের পরিবর্তন বেরিয়েছে ঋণাত্মক। আমি এগুলো গতিশীল বস্তুকে থামানোর কথা আলোচনা করছি, তাই সব ঋণাত্মক বেরিয়েছে। মানে বস্তুটা যাচ্ছিল ডান দিকে, আমি বল প্রয়োগ করছি কোন দিকে, সেইটা মাইনাস চিহ্নটা বোঝাচ্ছে, ঋণাত্মক চিহ্ন বোঝাচ্ছে কোন দিকে বল প্রয়োগ হয়েছে। ভরবেগের পরিবর্তন ঋণাত্মক মানে উল্টো দিক দেখাচ্ছে, তার মানে উল্টো দিকেই বল প্রয়োগ হয়েছে। কি লেখা আছে, বল যেদিকে প্রযুক্ত হবে ভরবেগের পরিবর্তন সেই দিক হবে। ভরবেগের পরিবর্তন মাইনাস মানে কি, বস্তু গতিশীল এইদিকে, ভরবেগের পরিবর্তন মাইনাস মানে ভরবেগের পরিবর্তন এদিকে। ভরবেগের পরিবর্তন এদিকে হয়েছে কেন না, এদিকেই বল প্রয়োগ করা হচ্ছে। দেখো আমরা তাই জানি তো, এই গাড়িটা যাচ্ছিল, একে থামাতে হলে কোন দিকে বল প্রয়োগ করতে হবে, নিশ্চয়ই এদিকে বল প্রয়োগ করতে হবে। দেখো জিনিসটা বোঝা গেল কিনা। এবার এখান থেকে আমরা বলের পরিমাপ করব, মানে বল পরিমাপ করার একটা ফর্মুলা বানাবো। দেখো সেটা কিভাবে হচ্ছে, এই সূত্র থেকেই বানাবো। তাহলে আমি হেডিং দিলাম বলের পরিমাপ। ধরে নাও একটা বস্তুর প্রাথমিক বেগ ইউ, একটি বস্তুর প্রাথমিক বেগ সমান সমান ইউ। টি সময় পর বল প্রয়োগ করায় মনে করো একটা বস্তু আস্তে আস্তে যাচ্ছে, তাকে বাইরে থেকে ফোর্স দিয়েছি, তাই তার স্পিড বেড়ে গেছে। মানে কেউ সাইকেল যাচ্ছিল, আমি তাকে পিছন দিকে আবার ঠেলে দিয়েছি, তার স্পিড ছিল, আমি আবার স্পিড বাড়িয়ে দিয়েছি। যেমন থামাতে পারো তেমন তো স্পিড বাড়াতেও পারি আমরা না, আমি এখন বাড়ানো নিয়ে ভাবছি। বল প্রয়োগ করায় বস্তুর অন্তিম বেগ বা টি সময় পর বেগ, বস্তুর টি সময় পরে বেগ সমান সমান ভি। তাহলে প্রথমে বেগ ছিল ইউ, টি সময় পরে গতিবেগ হয়ে গেছে ভি। কেন গতিবেগটা হলো, বল প্রয়োগ করায়, এফ বল প্রয়োগ করায় এই ঘটনা ঘটেছে। আমি এই এফ এরই কিন্তু পরিমাপ করতে চাইছি। দেখো কিভাবে করব। তাহলে বস্তুর ভর যদি এম হয়, বস্তুর ভর এম হলে প্রাথমিক ভরবেগ P1 সমান নিশ্চয়ই এম ইউ। ভরবেগের সূত্র কি, ভর ইন্টু বেগ, তাহলে প্রথমবারের ভরবেগ এম ইউ। অন্তিম বা পরে টি সময় পরে ভরবেগ P2 সমান এম ভি হবে। এবারে চলে আসা যাক তাহলে এই সূত্রানুসারে। অতএব প্রযুক্ত বল সমানুপাতিক, বলা আছে কি, ভরবেগের পরিবর্তনের হার P2 মাইনাস P1 বাই টি। দ্বিতীয় সূত্রানুসারে ভরবেগের পরিবর্তন মানে P2 মাইনাস P1, হার মানে কি আমরা জানি, সময় দিয়ে ভাগ করতে। তাহলে বা এফ সমানুপাতিক এম ভি মাইনাস এম ইউ বাই টি, বা এফ সমান সমান একটা ধ্রুবক আসবে কে, সমানুপাতিক চিহ্ন তুলতে গেলে একটা ধ্রুবক আনতে হয়, এম ভি মাইনাস এম ইউ বাই টি। এখান থেকে যদি এম কমন নাও তাহলে এফ সমান যেটা পাচ্ছি সেটা কে এম ভি মাইনাস ইউ বাই টি। এই ভি মাইনাস ইউ বাই টিটা কি তোমরা পড়েছো আগের চ্যাপ্টারে, ত্বরণ মানে বেগের পরিবর্তন হচ্ছে ভি মাইনাস ইউ বাই টি মানে হার, বেগের পরিবর্তনের হারকে বলা হয় ত্বরণ। এটা কোথাও একটা লিখবে, তারপর আমি এখানে পুট করে দেবো। তাহলে এফ সমান সমান কে এম এ, এটা হচ্ছে ফর্মুলা পেলাম। এবার আমি বলে রাখি যে কে সমান সমান 1 হয়, পরে পরীক্ষা নিরীক্ষা করে মাপজোপ করে দেখা গেছে কে 1 হয়। ম্যাথামেটিক্স অনুযায়ী আমরা একটা সমানুপাতিক চিহ্ন তোলার জন্য কে ধ্রুবকটা এনেছি ম্যাথস অনুযায়ী, পরে পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে দেখা গেছে কে এর ভ্যালুটা 1 হয়। তাহলে আমি ফর্মুলা কি পাবো, তার মানে এফ এর আসল ফর্মুলা হচ্ছে এম ইন্টু এ। তার মানে যে কোনো বস্তুর ওপর কত বল প্রযুক্ত হয়েছে সেটা মাপার জন্য ভর ইন্টু ত্বরণ গুণ করলেই কিন্তু হবে। তার মানে বল সমান ভর
ইন্টু ত্বরণ। এই প্রমাণটা তোমরা নিশ্চয়ই ক্লাস 9-এও করেছো। ভালো করে জিনিসটা দেখো। দেখো কলনবিদ্যা অনুযায়ী কিন্তু সমীকরণটার যে রূপটা হবে সেটা তোমাদের জেনে রাখতে হবে, কিছু কিছু অঙ্কে তোমাদের সেটা অ্যাপ্লাই করতে হবে। এখানে কিভাবে লিখবো আমরা, এফ সমান সমান যে এম এ সমীকরণটা, এটার রূপটা কিরম পাল্টাবে। কলনবিদ্যা এফ সমান সমান এম ইন্টু এ, মানে আমরা জানি ডিভি ডিটি, গতিবেগের ডেরিভেটিভ করলে আমরা কিন্তু পাবো ত্বরণ। তাহলে কলনবিদ্যা অনুযায়ী বলের যে রূপটা, বল বল ভর আর ত্বরণের যে সমীকরণটা, সেটা কিন্তু এইরকম আকারে লেখা হয়ে থাকে। এবারে বলের একক আর মাত্রাটা আমরা জেনে নিই। দেখো বলের যে সূত্রটা পেলাম সেটা আমরা লিখে ফেললাম, এফ ইকস টু এম এ, যেখানে এম হচ্ছে বস্তুর ভর আর এ হচ্ছে ত্বরণ। তাহলে একক কি হবে, বলের একক এক, যদি আমরা এসআই পদ্ধতি ধরি তাহলে বলের একক হবে এম মানে কেজি ইন্টু ত্বরণের একক হচ্ছে মিটার পার সেকেন্ড স্কোয়ার, এটাকে কিন্তু বলা হয়ে থাকে নিউটন। কেজি মিটার পার সেকেন্ড স্কোয়ারকে নিউটন বলা হয়। আর যদি সিজিএসে তুমি একক দেখো তাহলে ভরের একক হচ্ছে গ্রাম আর ত্বরণের একক হচ্ছে সেন্টিমিটার পার সেকেন্ড স্কোয়ার, এটাকে আবার বলা হয়ে থাকে ডাইন। তোমরা বাংলাতেও লিখতে পারো। আর মাত্রা বানাবো, দেখো মাত্রা বানাবো কিভাবে না, ভরের মাত্রা আর ত্বরণের মাত্রা জুড়ে দিলেই আমি পেয়ে যাব বলের মাত্রা। মাত্রা নির্ণয় কিভাবে করতে হয়, কোনো একটা সমীকরণ জানা থাকলে যার মাত্রা বার করব সেটা সমান সমান যেটা রয়েছে সেই বাকি যে টার্মগুলো আছে তাদের মাত্রা লিখতে পারলেই হবে। তাহলে বলের মাত্রা হবে এম এর মাত্রা এম আর ত্বরণের মাত্রা হচ্ছে আমরা সবাই জানি এল টি, নাহলে তোমরা বানিয়ে নেবে ত্বরণের মাত্রা, তোমরা সেকেন্ড চ্যাপ্টারে শিখেছো। তাহলে এটা গেল মাত্রা। এবার একটা সম্পর্ক আমরা দেখে রাখি যে 1 নিউটন সমান কত ডাইন, 1 নিউটন মানে কত ডাইন যদি কোয়েশ্চেন করে কেউ, তাহলে আমরা জানি যে 1 নিউটন মানে 1 কেজি ইন্টু মিটার পার সেকেন্ড স্কোয়ার, মানে 1 কেজি মিটার পার সেকেন্ড স্কোয়ার। দেখো সিজিএস এ সেকেন্ড চেঞ্জ করার দরকার নেই, তাহলে চেঞ্জ হবে কোনটা, কেজিটাকে চেঞ্জ করব 1000 ইন্টু মিটারটাকে চেঞ্জ করব, এটা চলে গেল 1000 গ্রাম, আর মিটারটাকে চেঞ্জ করব সেন্টিমিটার, 100 সেন্টিমিটার ভাগ সেকেন্ড স্কোয়ার। তাহলে এখানে 3টে শূন্য, ওখানে 2টো শূন্য, তাহলে চলে আসছে 1 নিউটন সমান সমান 10⁵ গ্রাম সেমি পার সেকেন্ড স্কোয়ার, মানেই 1 নিউটন সমান চলে এলো 10⁵ ডাইন। এই ভ্যালুটা তোমাদের মনে রাখতে হবে, ক্লাস 11-এ এটা পড়ার কথা নয়, প্রমাণ পড়লে ক্লাস 9-এ পড়ার মতো ছিল। এখানে আরো একটা কথা বলে রাখি, যদি ভেক্টর রূপ লিখতে বলে তাহলে লেখাটা এরকম হবে, এফ ভেক্টর সমান এম এ ভেক্টর, ত্বরণ ভেক্টর রাশি, বল ভেক্টর রাশি, কিন্তু ভর স্কেলার রাশি। তাহলে এদের ভেক্টর রূপ এটা, এটার মানে বোঝাচ্ছে এটাই যে বলটা যেদিকে প্রযুক্ত হবে ত্বরণ সেই দিকে হবে, বল যেদিকে হবে ত্বরণ সেদিকে হবে, সবসময় বলের দিক আর ত্বরণের দিক কিন্তু সেম ডিরেকশনে হবে। এবার একটু 1 নিউটন এবং 1 ডাইন, এই যে আমরা দুটো এককের কথা বললাম, সেই দুটো এককের সংজ্ঞা আমরা জেনে নেব যে 1 নিউটন বল কাকে বলবো আর 1 ডাইন বল কাকে বলবো। দেখো বলের সূত্র আমরা যেটা পেলাম এফ সমান সমান এম এ। এখন এম সমান সমান যদি 1 কেজি হয় আর এ সমান সমান যদি 1 মিটার পার সেকেন্ড স্কোয়ার হয়, এটা যদি তুমি এখানে বসাও তাহলে কি পাচ্ছ, এটা 1 কেজি ইন্টু 1 মিটার পার সেকেন্ড স্কোয়ার, মানে 1 কেজি মিটার পার সেকেন্ড স্কোয়ার, মানে 1 নিউটন। তার মানে আমি সেই বলটাকে 1 নিউটন বল বলবো যে বলটা একটা 1 কেজি ভরের বস্তুর ত্বরণ কত সৃষ্টি করতে পারবে, 1 মিটার পার সেকেন্ড স্কোয়ার। ভালো করে বোঝো, সংজ্ঞা সবসময় এরকম সূত্র থেকে বানাবে, তাহলে তোমার মুখস্থ করতে হবে না, তুমি পরীক্ষায় ইনস্ট্যান্ট বানিয়ে ফেলতে পারবে। কি বলছি সংজ্ঞাটা, যদি কোনো বল বা যে বল 1 কেজি ভরের বস্তুর ওপর ক্রিয়া করলে 1 মিটার পার সেকেন্ড স্কোয়ার ত্বরণ সৃষ্টি হবে, সেই বলটাকেই বলবো আমরা 1 নিউটন। আমি সংজ্ঞাটা লিখে রেখেছি, তোমরা তুলে নাও খাতায়। একই রকমভাবে আমি যদি এখানেও অ্যাপ্লাই করি, এফ সমান এম এ, যদি এম হয় আমার 1 গ্রাম, সিজিএসে করছি, আর ত্বরণ হয় 1
সেমি পার সেকেন্ড স্কোয়ার, তাহলে এটা দাঁড়াবে 1 × 1 গ্রাম সেমি পার সেকেন্ড স্কোয়ার, মানে চলে আসবে 1 ডাইন। এটা যদি কথায় বানাও, এইগুলো দিয়ে আমি সেন্টেন্সটা বানাবো, সেন্টেন্সটা মুখস্থ করবো না, এই দুটো টার্ম জুড়ে এখানে যেটা আসছে সেটা বানাবো। বলছে যে বল প্রয়োগ করলে, যে বল 1 গ্রাম ভরের বস্তুর ওপর প্রয়োগ করা হলে বস্তুতে 1 সেন্টিমিটার পার সেকেন্ড স্কোয়ার ত্বরণ সৃষ্টি হবে, সেই বলটাই হবে 1 ডাইন। ভালো করে সংজ্ঞা দুটো কিন্তু এইভাবে বোঝার চেষ্টা করো, যাতে করে পরীক্ষায় তোমাদের মুখস্থ করে নামাতে না হয়, তোমরা পরীক্ষার হলে নিজেরাই বানিয়ে নিতে পারবে। এবার এখান থেকে বেশ কিছু অঙ্কের মাধ্যমে এই যে F সমান m এ ফর্মুলাটাকে আমরা ভালো করে বুঝে নিই। দেখো কোশ্চেন প্রথম আমি যেটা দিয়েছি সেটা হচ্ছে কোনো বস্তুর ভর, যার ভর হচ্ছে 5 কেজি, সেটা 20 মিটার পার সেকেন্ড বেগে চলছিল। এবারে বাইরে থেকে বল প্রয়োগ করা, কোনো একটা বস্তু আস্তে আস্তে যাচ্ছে, তাকে জোর করে ঠেলা মারতে তার স্পিড বেড়ে গেছে, তাকে ঠেলে তার স্পিড বাড়িয়ে দিয়েছি। কতক্ষণ ধরে ঠেলেছি? 4 সেকেন্ড ধরে ঠেলেছি। যতক্ষণ ধরে ঠেলবো ততক্ষণ ধরে স্পিড বাড়বে, কিন্তু যদি ঠেলা বন্ধ করছি তাহলে কিন্তু স্পিড বাড়বে না। বল প্রয়োগ করলে তবেই স্পিড বাড়ে, মানে ত্বরণ থাকে। বল যদি প্রয়োগ না করি তাহলে ত্বরণ থাকবে কেন? বেড়ে কত হয়েছে সেটা হচ্ছে 60 মিটার পার সেকেন্ড। তাহলে বলতে হবে যে কত বল প্রয়োগ করা হয়েছে। দেখো খুব সহজ অঙ্ক। বস্তুর প্রাথমিক বেগ বলে দিয়েছে, তার মানে 20 মিটার পার সেকেন্ড। দেখে নাও যে একক ঠিক আছে কিনা, এসআই একক আছে, আমি গোটাটাই এসআইতে করব। বস্তুর ভর বলে দিয়েছে 5 কেজি, টাইম বলে দিয়েছে 4 সেকেন্ড, আর এই 4 সেকেন্ড ধরে বল প্রয়োগ করায় 4 সেকেন্ড ধরে ঠেলেছে, তাতে করে বস্তুর বেগটা বেড়ে বেড়ে হয়ে গেছে 60 মিটার পার সেকেন্ড। তাহলে আমাদের বার করতে হবে এফ। এবার এফ এর ফর্মুলা কি? এফ সমান এম এ। তাহলে আগে বার করনি এ, অতএব বস্তুর ত্বরণ, বেগ বেড়েছে, ভালোগুলো করো, বেগ বেড়েছে মানে ত্বরণ আছে। ত্বরণ হচ্ছে ভি মাইনাস ইউ বাই টি, করলে 60 মাইনাস 20 ভাগ 4, করলে 40 ভাগ 4, করলে 10 মিটার পার সেকেন্ড স্কোয়ার হচ্ছে ত্বরণ। অতএব বস্তুর উপর প্রযুক্ত বল হবে এম ইন্টু এ, করলে 5 × 10, করলে 50। গোটাটা আমি এসআইতে করেছি, তার মানে বস্তুটার ওপর 50 নিউটন বল প্রয়োগ করা হয়েছে। পরের কোশ্চেনটা লক্ষ্য করো। বলছে 500 গ্রাম ভরের একটা বস্তুর ওপর 1 নিউটন বল প্রয়োগ করা হয়েছে কতক্ষণ ধরে? 4 সেকেন্ড ধরে প্রয়োগ করছে। তাহলে যতক্ষণ ধরে ঠেলবে ততক্ষণ ধরে স্পিড বাড়বে। তো বলতে হবে যে শুরুতে যদি বস্তুটা স্থির থাকে তাহলে 4 সেকেন্ড পরে বেগ, মানে অন্তিম বেগ। কোনো একটা বস্তু স্থির ছিল, তাকে ঠেলে ঠেলে তার স্পিড বাড়িয়েছি, 4 সেকেন্ড ধরে বাড়িয়েছি, তো 4 সেকেন্ডের পর তার বেগ কত হবে? তাহলে দেখো কিভাবে করছি। যা যা বলেছে প্রথমে লিস্ট করে টুকে নাও। বস্তুর ভর বলেছে, পরীক্ষায় পড়লে কিন্তু বাংলায় লিখে লিখে করবে। বস্তুর ভর এম সমান 500 গ্রাম, এটাকে আমি যদি কেজিতে কনভার্ট করি তাহলে 0.5 কেজি, 1000 দিয়ে ভাগ করলে কেজি। ফোর্স বলেছে 1 নিউটন, এসআইতে রয়েছে। টাইম বলেছে 4 সেকেন্ড। প্রাথমিক বেগ বলে দিয়েছে, ভালো করে পড়ে দেখো, বস্তুটি স্থির অবস্থায় ছিল শুরুতে, তাহলে বলতে হবে অন্তিম বেগ কত। তো দেখো কি কি পাবো। বল আর ভর থেকে আমরা কি পাবো? ত্বরণ। বস্তুর ত্বরণ হবে এফ বাই এম, করলে 1/0.5, করলে 2 মিটার পার সেকেন্ড। তাহলে ত্বরণ আমরা পেয়ে গেছি। তাহলে ত্বরণ, প্রাথমিক বেগ, অন্তিম বেগ, সময়, এদের মধ্যে কি সম্পর্ক আছে? আমরা জানি যে এ সমান সমান ভি মাইনাস ইউ বাই টি, বা ভি ইকস টু ইউ প্লাস এটি। এখান থেকে জানি ভি ইকস টু ইউ প্লাস এটি। এই সমীকরণ তো অনেকেরই মুখস্থ আছে। তাহলে ইউ হচ্ছে 0, এ হচ্ছে 2, আর টাইম হচ্ছে 4 সেকেন্ড। তাহলে চলে এলো 8 মিটার পার সেকেন্ড। ভালো করে দেখো। পরের কোশ্চেনটা বেশ ইন্টারেস্টিং, প্রথমে তোমরা নিজেরা ট্রাই করো, তারপরে আমার আনসারটা কিন্তু দেখো। বলছে 400 মিটার পার সেকেন্ড বেগে গতিশীল একটা বুলেট, যার ভর বলে দিয়েছে 50 গ্রাম, সেটা একটা দেওয়ালে 20 সেন্টিমিটার প্রবেশ করে গতিহীন হলো। মানে এরকম একটা দেওয়াল আছে, এখানে বুলেটটার শুরুতে বেগ ছিল 400 মিটার পার সেকেন্ড। এটা 20 সেন্টিমিটার ঢোকার পর বুলেটটার আর ক্ষমতা নেই, বুলেটের বেগ হয়ে গেছে 0। তো 0 হলে কেন? দেওয়ালটা তো বাধা দিচ্ছে, দেওয়ালে কি এমনি এমনি ঢুকে যাবে? দেওয়ালে বুলেটটা ঢুকছে যখন, দেওয়াল প্রোটেস্ট করেছে, না
ভিতর দিকে ঢোকা যাবে না। তো সেই বাধাটাই তো বল, সেই বাধাটাই তোমায় বার করতে হবে, মানে ফোর্সটা বার করতে হবে, যে ফোর্সটা এটাকে গতিহীন করেছে। তাহলে এখানে ভালো করে দেখো কি কি আমি লিখছি। এম সমান সমান 50 গ্রাম, মানে 50 ভাগ 1000, 0.05 কেজি। প্রাথমিক বেগ, বস্তুটার প্রাথমিক বেগ এটা, অন্তিম বেগ এটা। প্রাথমিক বেগ 400 মিটার পার সেকেন্ড, অন্তিম বেগ বুঝে গেছি 0 মিটার পার সেকেন্ড। গতিহীন মানে কি? স্পিড 0। সরণ কত হয়েছে? এই গতিহীন হতে সরণ কত হয়েছে? সেটা হচ্ছে 20 সেন্টিমিটার, মানে 0.2 মিটার। এখন তোমাকে বার করতে হবে প্রযুক্ত বল। এখন উল্টো দিকে বল প্রয়োগ করেছে, তার মানে বল এখানে হবে ভর ইন্টু মন্দন। এখানে স্পিড কমছে না, মন্দনের মানটা দিতে হবে। এফ সমান এম এ, এটা কি ত্বরণ হতে পারে, মন্দন হতে পারে। উল্টো দিক দিয়ে দিলে তখন মন্দন কত হবে, কারণ তখন স্পিড কমিয়ে দিচ্ছ, জোর করে স্পিডটা কমিয়েছো। আর কখনো কখনো তুমি স্পিড বাড়াতে পারো। তাহলে এই ফর্মুলা থেকে আমি বার করবো, তার আগে আমার জানতে হবে তো এম জেনে গেছি, আমি যদি এটা জেনে যাই তাহলে হবে। এবার দেখো আমাদের কাছে সমীকরণ আছে ভি স্কোয়ার ইজ ইকুয়াল টু ইউ স্কোয়ার মাইনাস 2as বলে এরকম একটা সমীকরণ। যেমন ভি ইজ ইকুয়াল টু ইউ প্লাস এটি আছে, তেমন এটাও তো তোমরা পড়েছো সেকেন্ড চ্যাপ্টারে, ভালো করে মনে করে দেখো, বা ক্লাস 9 থেকে পড়ে আসছো। তাহলে অন্তিম বেগ 0, প্রাথমিক বেগ 400 স্কোয়ার মাইনাস 2 ইন্টু এ ইন্টু এস হচ্ছে 0.2। তাহলে এখান থেকে এ বেরোবে, বা 2a ইন্টু 0.2 ইকুয়ালস টু 400 ইন্টু 400। তাহলে এ সমান হবে 400 ইন্টু 400 ডিভাইড বাই চলে আসছে যে 2 ইন্টু 0.2। এবার লক্ষ্য করো, যদি কাটাকুটি করি আমরা তাহলে কি আসবে, যে এই পয়েন্ট তুললে এখানে একটা 10 হবে, আর এই 2 দিয়ে এই 2 আর এই 400 কাটলে 4 100, মানে চলে আসছে মধ্য কথা এখানে 3টে শূন্য আর এখানে 2টে শূন্য, এত মিটার পার সেকেন্ড স্কোয়ার। ভালো করে করো, 4 লাখ মিটার পার সেকেন্ড স্কোয়ার মন্দন। এটা কি, আমি মাইনাস চিহ্নটা কেন নিয়েছি? মন্দনের জন্য। তাহলে এখানে আনসার চলে আসছে 0.05 কেজি ইন্টু 4 লাখ করলে চলে আসবে 4 5 20, আর এখানে রয়েছে লক্ষ্য করো এখান থেকে পয়েন্ট তুলে 2টো শূন্য কমবে, 4 5 20 আর 3টে শূন্য বসে যাবে। তাহলে আনসার হয়ে গেল এত নিউটন, মানে দেওয়ালটা যে বাধা দিচ্ছে সেটা হচ্ছে 20,000 নিউটন। পরের কোশ্চেন দেখো, খুব ইম্পর্টেন্ট কোশ্চেন, খুব কনসেপচুয়াল কোশ্চেন আছে, ভালো করে জিনিসটা বোঝো। বলছে স্থির অবস্থায় থাকা একটা 16 গ্রাম ভরের বস্তুর ওপর একটি বল 3 সেকেন্ড যাবত কথার মানে কি 3 সেকেন্ড ধরে ক্রিয়া করেছে, তারপরে বলটা বন্ধ করে দিয়েছে, মানে তারপরে আর বল প্রয়োগ করা হচ্ছে না। পরবর্তী 3 সেকেন্ডে বস্তুটি 81 সেন্টিমিটার পথ গেলে বস্তুটির ওপর কত বল ক্রিয়া করেছিল, ভালো করে দেখো, এখানে বোঝার আছে। তাহলে বস্তুটার ভর বলেছে 16 গ্রাম, বস্তুটা প্রথমে ছিল স্থির অবস্থায়, 3 সেকেন্ড ধরে বল প্রয়োগ করেছে, বল প্রয়োগ আছে 3 সেকেন্ড ধরে, এগুলো বল ক্রিয়া করছে, বল ক্রিয়া করছে 3 সেকেন্ড ধরে, এইটুকুতে এই ইনফরমেশন। আর অন্তিম বেগ আমার কাছে জানা নেই, যে 3 সেকেন্ড পরে তো বেগ বাড়বে নিশ্চয়ই, সেটা আমার জানা নেই। আর এরপরে যেখানে বল নেই, বল বন্ধ, সেখানে বলেছে যে টাইম 3 সেকেন্ড আর সরণ 81 সেন্টিমিটার। ভালো করে জিনিসটাকে আরেকবার এঁকে বোঝাই। একটা বস্তুর ওপর এতটা সময় ধরে বল প্রয়োগ করা হয়েছে, বল আছে মানে ত্বরণ আছে, বেগ বাড়ছে, বেগ বাড়তে বাড়তে এখানে বেগ জানি না কত, বেগ একটা কিছু আছে। এরপরে যে টাইম, আমরা ফার্স্ট লতে কি পড়েছি, কোনো বস্তুর ওপর যতক্ষণ ধরে বল প্রয়োগ হবে ততক্ষণই বস্তুর ত্বরণ থাকবে বা তার বেগের পরিবর্তন হবে। যখনই বল প্রয়োগ করা বন্ধ করে দেবো, সেটা যে বেগে চলছিল, যদি গতিশীল বস্তু হয় তাহলে এর তো লাস্ট বেগ এটা, এ তো বেগ বাড়তে বাড়তে এখানে যে বেগটা পেয়েছে এরপরেও তো চলতে থাকবে। বল প্রয়োগ হয়ে গেছে মানে বল প্রয়োগ বন্ধ মানে কি, এরপরে চলবে, কিন্তু এটার যে বেগ এখানে প্রাপ্ত হলো
ও ওখানে যে বেগটা অর্জন করলো সারাক্ষণই সেই বেগটা নিয়ে যাবে। এইখানের ইনফরমেশন আছে ত্বরণ শূন্য, এইটুকু অঞ্চলে ত্বরণটা শূন্য, এস হচ্ছে 81 সেন্টিমিটার, টাইম হচ্ছে 3 সেকেন্ড। ভালো করে বোঝো। তার মানে আমি যদি দুটো পোর্শনে ভাগ করে দিই এ বি সি, সি অংশটা হচ্ছে সমবেগ, কারণ বল প্রয়োগ হয়নি। বল প্রয়োগ হলে তবে ত্বরণ থাকে, তবে মন্দন থাকে, তখনই বেগের পরিবর্তনের ব্যাপারটা আসবে। তাহলে সমবেগ, সমবেগে গেলে খুব সূত্র সহজ, এস ইকুয়ালস টু ভিটি। এই অঞ্চলটা গোটাটাই বেগ কত, এখানে যা বেগ হবে এখানে তাই বেগ, এখানে তাই বেগ, এখানে তাই বেগ, এই পুরো অঞ্চলটা সেম বেগ, তো ফোর্স তো নেই। তাহলে এখান থেকে ভি এর মান পেলে 81/3 করলে 27 সেন্টিমিটার পার সেকেন্ড। তাহলে এইটা হচ্ছে পেয়ে গেলাম আমরা 27 সেন্টিমিটার পার সেকেন্ড। ভালো করে খবর, বিসি অংশ থেকে আমরা কি পেলাম। এবারে চলে আসা যাক এবি অংশে। এবি অংশের এই ইনফরমেশনগুলো আছে। তাহলে অন্তিম বেগ পেয়ে গেছি, প্রাথমিক বেগ জানি, টাইম জানি, টাইম এটাও 3 সেকেন্ড। তাহলে আমি লিখে ফেলছি এটা ত্বরণযুক্ত, এরকম লিখে লিখেই করবে, ত্বরণযুক্ত গতি। তাহলে ভি সমান সমান ইউ প্লাস এটি, এই সমীকরণ থেকে আমরা লিখতে পারি এ সমান ভি মাইনাস ইউ বাই টি। তাহলে 27 মাইনাস 0/3 করলে 9 সেমি পার সেকেন্ড স্কোয়ার, এটা হচ্ছে ত্বরণ। তাহলে বস্তুর ওপর ওই যে প্রথম 3 সেকেন্ড ধরে বল প্রয়োগ করা হয়েছিল, যেখানটায় ত্বরণ পেয়ে গেলাম 9 সেন্টিমিটার পার সেকেন্ড স্কোয়ার, সেইখানে তোমার ফোর্সটা হবে এফ সমান এম এ, এম বলেছে 16 আর এটা হচ্ছে 9, তাহলে যদি 9 16 144 আর সিজিএসে অঙ্ক করেছি তাহলে ডাইন। ভালো করে জিনিসটা বোঝো, দুটো পোর্শন আছে, পুরোটা কিন্তু একই রকম গতি নয়, গতির বৈশিষ্ট্য আলাদা। প্রথম 3 সেকেন্ড এক রকমের গতি, পরের 3 সেকেন্ড আলাদা রকমের গতি, তো তোমাকে সেই জন্য দুটো আলাদা পার্টে ভাগ করেই অঙ্কটা করতে হবে। পরের কোশ্চেনটা দেখো, এইচএসে পড়ার মতো অঙ্ক কিন্তু বলছে 150 গ্রাম ভরের একটা ক্রিকেট বল যেটা 8 মিটার পার সেকেন্ড বেগে চলছে, মানে কেউ একজন ছুঁড়ে যায়, বোলার বলটা ছুঁড়ে দিয়েছে 8 মিটার পার সেকেন্ড বেগে, এই হচ্ছে সেই বলটা যাচ্ছে। আর এখানে যে ব্যাটসম্যান ব্যাটটা ধরেছিল সে বলটাকে হিট করেছে যখন, তখন বেগ হয়েছে, বলটা যখন ফিরে আসছে তখন বেগ হয়ে গেছে সেটা হচ্ছে 12 মিটার পার সেকেন্ড, আর এটা হচ্ছে 8 মিটার পার সেকেন্ড। এই ধরনের কেস কিন্তু আমরা ভরবেগ পরিবর্তনে অলরেডি করে রেখেছি। দেখো কি কি বলে দিয়েছে, তাহলে ভর বলেছে 150 গ্রামের ক্রিকেট বল, মানে 0.15 কেজি। প্রাথমিক বেগ কোন দিকে, বোর্ডের ডান দিকে, সেটা হচ্ছে 8 মিটার পার সেকেন্ড। অন্তিম বেগ সেটা হচ্ছে 12 মিটার পার সেকেন্ড। এবার দেখো ভরবেগ পরিবর্তন সেটা কত, আর সংঘাতকাল মানে কি, যতক্ষণ সময় ধরে বলটা ব্যাটের টাচে ছিল, যতক্ষণ ধরে এই পরিবর্তনটা হয়েছে, বলটা ব্যাটে লাগলো তারপরে ব্যাট ঠেলে সেটাকে সরিয়ে দিয়েছে, এই যে সময়কালটা ব্যাটে যতক্ষণ টাচে ছিল সেটাকে বলা হচ্ছে সংঘাতকাল বা সংঘর্ষকাল বলে, সেটা হচ্ছে 0.01 সেকেন্ড। এখানে যেটা ইম্পর্টেন্ট জিনিস সেটা হচ্ছে প্রাথমিক ভরবেগ, প্রাথমিক ভরবেগ হচ্ছে এম ইন্টু ইউ, আর অন্তিম ভরবেগকে আমি যদি পি টু নাম দিই তাহলে এম ইন্টু ভি। এই ভরবেগের পরিবর্তন যেটা লিখবে, ভরবেগের পরিবর্তন সেটা হবে পি টু মাইনাস পি ওয়ান, শুধু করলে হবে না, যদি তুমি ভেক্টর হিসেবে ভাবো তাহলে ভরবেগের পরিবর্তন ভেক্টরটা কিন্তু হবে, একটা ভরবেগ দেখো ডান দিকে, একটা ভরবেগ বাঁ দিকে, মানে একটা যদি আই ক্যাপের দিকে হয়ে থাকে তাহলে আর একটা মাইনাস আই ক্যাপের দিকে। তুমি পরীক্ষার সময় এই আই ক্যাপ মাইনাস আই ক্যাপ নাও লিখতে পারো, কিন্তু তোমাকে ভেবে করতেই হবে একদম, নাহলে তুমি ভুল করে দেবে। তাহলে ভরবেগের পরিবর্তন যেটা হবে সেটা হচ্ছে অন্তিম ভরবেগ মানে এম ভি মাইনাস এম ই। অন্তিম ভরবেগটা কত, এম ভি মাইনাস আই ক্যাপ, এদিকে যদি মাইনাস আই ক্যাপ ধরি, আর ওদিকটা কত এম ইউ, সেটা হচ্ছে এম ইউ আই ক্যাপ, তাহলে মাইনাস এম ভি মাইনাস এম ইউ করলে মাইনাস যদি কমন নিই তাহলে এম ভি প্লাস এম ইউ। এটা হচ্ছে ভরবেগের পরিবর্তনের মান, ভরবেগের পরিবর্তনের মানটা।
ভরবেগের পরিবর্তনের মান। মানে এক কথা যদি তুমি মড নিয়ে নাও তাহলে কিন্তু এই মাইনাসগুলো আর দেওয়ার দরকার নেই। এখন আমি ভেক্টর বলছি, এই ভেক্টরটা আছে, যখন তুমি মড দিলে তখন প্লাস মানটা। ভরবেগের পরিবর্তন হবে এমভি মাইনাস মাইনাস এমইউ, দুটো উল্টো দিকের জিনিস বিয়োগ করলে যোগ হয়ে যায়। তাহলে দেখো, অতএব প্রযুক্ত বল যেটা ব্যাট প্রয়োগ করেছে সেটা হচ্ছে এমভি প্লাস এমইউ ডিভাইড বাই টাইম। এটা কিন্তু বিয়োগই করা হয়েছে, ভুল বুঝো না যে স্যার কেন যোগ করে দিল। একটা পজিটিভ একটা নেগেটিভ, +2 তার সঙ্গে যদি -1কে বিয়োগ করতে পারে তাহলে কি করো তুমি? +2 মাইনাস -1, তা করলে তো 2 + 1 যোগই হচ্ছে। তো তা আমি কি যোগ করলাম? এখানে যোগ এসে যাচ্ছে বলে, আসলে আমি যেটা করতে বলেছে বিয়োগ, সেটা বিয়োগই করেছি। তাহলে এখানে যদি মান বসাই সেটা হয়ে যাচ্ছে, এম কমন নিলে চলে আসছে 0.15 ইন্টু ভি প্লাস ইউ করলে 12 + 8 ডিভাইড বাই 0.01। তাহলে 0.01 আর 0.15 কেটে গেল, তাহলে এটা হয়ে যাচ্ছে তোমার 8 আর 12 20, তাহলে 15 ইন্টু 20 করলে 300 নিউটন। ভালো করে দেখো জিনিসটা, বুঝতে পারলে কিনা। এই যে ভরবেগের পরিবর্তনের কেসটা কিন্তু এর আগের ক্লাসে, মানে নিউটনের যে প্রথম গতিসূত্র আর ভরবেগের যে ক্লাসটা আমি নিয়েছিলাম সেখানে কিন্তু এই ব্যাপারটা বুঝিয়েছিলাম। যার এখানটায় অসুবিধা হচ্ছে তারা কিন্তু আগের ক্লাসটা অবশ্যই দেখে নাও একটু। এবারে চলে আসা যাক ছোট্ট একটা প্রমাণে। যদি প্রশ্ন পড়ে যে নিউটনের দ্বিতীয় সূত্র থেকে প্রথম সূত্রটা প্রতিষ্ঠা করো, তাহলে তার উত্তর কেমন হবে ভালো করে দেখো। আমি যেটা বলছি সেটা মনে রাখবে। যে দ্বিতীয় সূত্রে কি বলা হয়েছে, যে যদি কোনো বস্তুর ভর এম ও ত্বরণ এ হয়, তাহলে সেকেন্ড ল অনুযায়ী আমরা জানি এফ সমান সমান এম এ, এফ সমান এম এ হবে। এবারে চলে আসা যাক প্রথম লতে যাব আমি। এখন এফ সমান সমান 0 হলে মানে কি, বাইরে থেকে বল প্রযুক্ত না হলে, তাহলে এম এ সমান 0 হবে। এখন এম নট ইকুয়ালস টু 0, তাহলে নিশ্চয়ই এ ইকুয়ালস টু 0। এ মানে কি? এ মানে ভি মাইনাস ইউ বাই টি ইকুয়ালস টু 0, আবার টি নট ইকুয়ালস টু 0, তার মানে ভি মাইনাস ইউ ইকুয়ালস টু 0 বা ভি ইকুয়ালস টু ইউ। মানে বস্তুটার আগের বেগ আর পরের বেগ সমান সমান আগের বেগ। এটাই তো ফার্স্ট লতে বলা ছিল, যে কোনো বস্তুর ওপর বাইরে থেকে বল প্রযুক্ত না হলে যে বস্তুটা স্থির সে তো চিরকাল স্থিরই থাকবে। মানে আগের বেগ যদি 0 হয় তাহলে পরের বেগও 0 হবে, সেটাই অঙ্ক বলছে। স্থির বস্তু চিরকাল স্থির থাকবে। আর যদি বস্তুটা গতিশীল থাকে তাহলে সেটা যে বেগে গতিশীল ছিল ইউ, পরের বেগটাও সেটাই হবে। দেখো খুব ছোট্ট প্রমাণ একদম, বাইরে থেকে বল প্রযুক্ত না হলে আগের বেগ পরের বেগ সমান, মানে এটাই হচ্ছে নিউটনের প্রথম গতিসূত্র। এবার এখান থেকে ওজন সম্পর্কে একটু কথাবার্তা বলে নেওয়া যাক, কারণ এই চ্যাপ্টারে ওজনের বহু ব্যবহার তোমরা পাবে এর পরে। তো ওজন কাকে বলে? আমরা সবাই জানি যে কোনো বস্তুকে পৃথিবী টানছে, পৃথিবীর যে কোনো বস্তুকে যে বল দ্বারা নিজের কেন্দ্রের দিকে, কোন দিকে টানে? নিজের কেন্দ্রের দিকে টানে, সেটাকে বলা হয় বস্তুর ওজন। আর এর ফর্মুলা আমরা জানি যে বস্তুর ভর এম হলে ভর সমান এম, অভিকর্ষজ ত্বরণ, যে কোনো বস্তুর উপর যে ত্বরণ কাজ করে পৃথিবীতে সেটা কিন্তু যাই তাই ত্বরণ নয়, স্পেশাল অভিকর্ষজ ত্বরণ। সেটাকে আমরা ছোটবেলা থেকে জি নাম দিয়ে আসছি। তাহলে বস্তুটার ওজন মানেই প্রযুক্ত বল, সেটা হচ্ছে ভর ইন্টু ত্বরণ, তার জায়গায় শুধু এমজি লেখা হবে। এর একক মাত্রা নিয়ে কোনো আলোচনা করার দরকার নেই আশা করি। একক সেই নিউটন অথবা ডাইন, সেম বলের যা একক তাই হবে। এবার এখানে বলে রাখি একটা কথা, যে এই জি এর মান কিন্তু পাল্টায়, জি পরিবর্তনশীল। জি এর মান কোনো জায়গায় কম কোনো জায়গায় বেশি, জি নানান কারণে পাল্টায়, উচ্চতা বাড়লে পাল্টে যাবে, মানে
সমতলে যা হবে, যদি আমরা পাহাড়ের ওপরে উঠে যাই তাহলে কিন্তু সেখানে জি এর মান কমে যায়, তাহলে ওজনটাও যে কোনো ব্যক্তির কমে যাবে। তো সেটা আমরা আলাদা করে মহাকর্ষ যে চ্যাপ্টার আছে সেখানে অনেক আলোচনা করব। এখন আপাতত জেনে রাখো যে কোনো বস্তুর ওজন ডাব্লিউ সমান সমান এম ইন্টু জি, যেখানে জি হচ্ছে অভিকর্ষ ত্বরণ। সাধারণত জি এর মান সবসময় 9.80 দেওয়া হবে এই চ্যাপ্টারের ক্ষেত্রে। ভালো করে জিনিসটা মনে রাখো। পরের কোশ্চেন দুটো দেখো, জয়েন্টে এই ধরনের কোশ্চেন আসে। প্রথম কোশ্চেনটা বলছে কোনো বস্তুর ওপর প্রযুক্ত বল, সেটা বলেছে 6i ক্যাপ ভেক্টর আকার দিয়েছে, +8j ক্যাপ -10k ক্যাপ। এই বলটা প্রয়োগ করায় এত নিউটন, বলটা প্রয়োগ করায় বস্তুটাতে একটা ত্বরণ সৃষ্টি হয়েছে 2 মিটার/সেকেন্ড স্কয়ার। তাহলে বলতে হবে বস্তুটার ভর কত। আমি ভর পাবো কি করে? ভরের সূত্র হচ্ছে বল ভাগ ত্বরণ। তাহলে বলের মানকে যদি ত্বরণের মান দিয়ে ভাগ করে দিই আমি পেয়ে যাব ভর। আর ত্বরণ বলেছে কত? 2 মিটার/সেকেন্ড স্কয়ার। তাহলে এখন আমি বলের মানটা বার করি। এফ ভেক্টরের মড, অথবা তুমি শুধু এফ দিতে পারো, যা ইচ্ছা। সেটা আমরা জানি √6² প্লাস 8² প্লাস -10 তার স্কোয়ার। আমরা জানি সহগগুলো স্কোয়ার হয়, করলে চলে আসছে রুটের ভেতরে 200। এটা করে দেখো, করলে চলে আসবে 10√2 নিউটন। যদি এই ভ্যালুগুলো এখানে পুট করে দাও তাহলে চলে আসছে দেখো 10√2 ভাগ 2 করলে 5√2 কেজি। অর্থাৎ অপশান বি হচ্ছে কারেক্ট আনসার। জিনিসটা মনে রাখো। পরেরটা আরো ইন্টারেস্টিং গুগলি টাইপের কোশ্চেন। এটা তো বেশিরভাগ জন সবাই ভুলভাল করে দিয়ে আসবে। বলছে একটা বৃষ্টির ফোঁটা যেটা নিচের দিকে পড়ছে 10 মিটার/সেকেন্ড বেগে, 10 সেন্টিমিটার/সেকেন্ড বেগে বলেছে। তাহলে বলতে হবে ওই বৃষ্টির ফোঁটাটার ওপরে মোট বল কত। একবার ভালো করে ভাবো, একটা বস্তু পড়ছে 10 সেন্টিমিটার/সেকেন্ড বেগে। এখানে ভেবো না যে এমজি করে দেবে। অনেকে নিচের দিকে পড়ছে তাহলে ফোর্স হচ্ছে এমজি, ভুল হচ্ছে। ওর উপর আরো অনেক বল কাজ করে, প্লবতা বলে একটা ব্যাপার আছে, সেটা কাজ করে, নিচের দিকে এমজি কাজ করে। তো আমি সেইগুলোতে ভাবছি না আপাতত, সেগুলো ভাবার দরকারও নেই অত কঠিন করে। তুমি ভাবো যে এই বস্তুটার বেগ এত, এটা হচ্ছে সমবেগ। বলে তো যে বেগ বাড়ছে বা বেগ কমছে, বেগ বাড়লে বা কমলে তবেই তো ফোর্স। তাহলে বস্তু যদি সমবেগে চলে তাহলে ত্বরণ কত? বস্তু ত্বরণ 0। তাহলে ত্বরণ 0 হলে ফোর্স কত? ফোর্স হচ্ছে এম ইন্টু এ। তাহলে এম ইন্টু 0 করলে 0। ভালো করে জিনিসটা মনে রাখবে, কিন্তু বেশিরভাগ জন এই কোশ্চেনের আনসার ভুল লিখে দিয়ে আসবে। আজকের টপিকের ওপর আমি দুটো এমসিকিউ তোমাদের জন্য দিলাম। এই দুটো এমসিকিউ এর আনসার কিন্তু তোমরা করে অবশ্যই আমাকে কমেন্টে জানাবে। ভালো করে কোশ্চেন দুটো তোমরা দেখো, দেখে নিজেরা করো। নিউটনের গতিসূত্র আজকের মতো এতটুকুই। থিওরি যা যা বললাম এতটুকুই কাজে লাগবে। এখান থেকে তোমাদের অনেক অঙ্ক প্র্যাকটিস করতে হবে, সেটা তোমরা বই থেকে করো। আমি চেষ্টা করবো আর একটা ক্লাস শুধুমাত্র অঙ্কের জন্য নিয়ে আসতে। চলো আপাতত তোমরা বাড়িতে এমসিকিউ আর এক্সারসাইজের যে কোয়েশ্চেনগুলো আছে সেগুলো প্র্যাকটিস করো। চলো দেখা হচ্ছে তাহলে পরের ক্লাসে। টাটা।